আগুন লাগছে কলিজার ভিতরে উপরে জল ঢালিলে হইবে কি আল্লাহ ইসিরাইতে কারবাসি ধান তো কাটিলাম খাসা বৃষ্টি হইব করিয়ার লাগে কাটিলাম ধান কাটতে ওই তো মেশিন টেশিন নাই আমরা নিজেই খাটি যেরকম রোদ এই রোদের মধ্যে তো কামলারা কাজ করবার চায় না ধান পেকে রয়েছে যে কামলা হইতেছি না ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তার লাগে ধান কাটে লিছি আউটডাম আর গরু বাছুরে খাবে তাতে দাম হবে 13 শুনছি 13 করে দাম এখন যদি 13 করে দাম তাতে কৃষকের কিছু লাভ হবে কারণ আমাদের মজুরি খাটনি চাইতে আমাদের মজুরি কম দাম আরো 1-200 যদি বাড়ানো যেত তাহলে কিছুটা কৃষকদের সাফল্যের দিকে আসতো। ধানের উৎপাদন খরচ যদি কমাইতে না পারি তাহলে ধানের দাম আপনি যেভাবেই দেন না কেন কৃষক কোনোভাবে লাভবান হবে না। উজ্জ্বল টানা 1 মাস ধরে তীব্র তাপপ্রবাহ চলছে এরই মধ্যে তাপপ্রবাহের মধ্যে কৃষকের ঘরে বড় ধান তোলার ধুম কিন্তু পড়ে গিয়েছে এবং 80% ধান কাটা শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে তীব্র তাপপ্রবাহের কারণে দিনে না করে রাতে পর্যন্ত আসলে চাঁদের আলোতে কৃষকরা ধান কেটেছেন। তবে বলা হচ্ছে যে আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে গরমের কারণে কমছে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের উৎপাদন ক্ষমতা, যার ফলে অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বেশি কাজ করা যায় না, 3 দিন করলে 5 দিন বয়ে থাকা লাগে। এখন না দ্বিতীয় টিপকি মারবো নাকি খালি শরীরে গুলাইতে পারতেছে না এই তাপমাত্রা আমরা কিছু করে ফলন করতে পারতেছি না, আমরা জিরে করে জ্বলে যায়। যে লিভার ফাংশন, কিডনি ফাংশন এগুলোর কার্যকারিতা হ্রাস হতে পারে। দীর্ঘ পরিকল্পনা করে কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিয়ে এটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এখন দুপুরে নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খানম। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। 27 ঘন্টা আমি চালাতে পারি এক চান্সে, আবার ফিরে চান্স দিয়া মনে করেন 10টা বন্ধ চালালে 2-3 ঘন্টা চালাই আর কি। সবাই কোয়ালিটি ভালো করতেছে, কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয়। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। দেশের সম্ভাবনাময় খাত ব্যাটারি শিল্প নিজস্ব চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে 25টি দেশে। বিশ্ববাজারে শক্ত অবস্থান পেতে কাঁচামালের সহজলভ্যতা, পণ্য খালাস করার দ্রুত দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়েও আমাদের এখন দুপুরে বিস্তারিত থাকবে। তবে শুরুতে আমরা কৃষকের বড় ধান কাটার খবর দিয়ে শুরু করব। এখন দুপুর মাঠে মাঠে চলছে ধান কাটা উৎসব। প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় প্রখর রোদ মাথায় নিয়েও চলছে ধান কাটা। একসাথে ধান কাটা শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। হিট স্ট্রোকের ঝুঁকি নিয়ে ফসলের মাঠে কাজ করলেও ধানের সরকার নির্ধারিত দর না পাওয়ার অভিযোগ উঠেছে। যদিও কৃষকদের দাবি ন্যায্য মূল্য। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের সহকর্মীদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সোনালী ধান, বাতাসের সবুজ ঢেউয়ে মাঠ জুড়ে পাকা ধানের মাতাল করা ঘ্রাণ। বরেন্দ্রের উঁচু নিচু টিলায় 70 থেকে 75% বোরো ধান পেকেছে। মাথার ওপর গনগনে সূর্য নিয়ে রাজশাহীর 9 উপজেলায় ধান কাটছেন কৃষক। পুরোপুরি না পাকলেও ঝড়, শিলাবৃষ্টি, ভারী বর্ষণে ফসল নষ্টের শঙ্কায় কৃষকের কাস্তে চলছে জোরসোরে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 70,200 হেক্টর জমির মধ্যে ধান কাটা হয়েছে সবে 300 হেক্টর জমিতে। তাই ধান কাটতে প্রতিদিনই বাড়ছে কৃষকের এই ব্যস্ততা। এবারে আবাদে খরচ বেড়েছে, সব জমিতেও মিলছে না পর্যাপ্ত আবাদ। বিঘায় ধান পাচ্ছেন 18 থেকে 20 মণ। চাষ, সেচ, কীটনাশকে বিঘা প্রতি ব্যয় বেড়েছে, তাই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যে ধানের দাম চান তারা। তাপ, খরা, হিটস্ট্রোক বা প্রাকৃতিক বৈরিতা সবকিছু উপেক্ষা করেই মাঠের ফসল ঘরে তুলছেন কৃষক, নিশ্চিত করছেন দেশের খাদ্য নিরাপত্তা। রাজশাহীর বোরো উত্তোলনের এই যখন অবস্থা, তখন কি অবস্থা চলছে ময়মনসিংহে, সে খবর জানাবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। রাকিব, ময়মনসিংহ জেলা কৃষি বিভাগের তথ্য বলছে এবার জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,090 হেক্টর জমিতে। ফসল ভালো হয় এবার বোরো মৌসুমে
শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটাই মনে করছে কৃষি বিভাগ। মাঠে মাঠে হলুদাব ধানি রঙের ঘ্রাণে মাতোয়ারা ময়মনসিংহের ফসলের মাঠ। দাবদাহের মধ্যে তপ্ত রোদ মাথায় নিয়ে গানে গানে ধান কাটায় ব্যস্ত কৃষক। অধিকাংশ বোরো ধানে পাকা রং ধরায় গ্রামে গ্রামে উৎসবের আমেজ। তবে সব স্থানে একসাথে ধান কাটা শুরু হওয়ায় ও চলমান তাবদাহে শ্রমিক সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহে। যেরকম রোদ, এই রোদের মধ্যে তো কামলারা কাজ করবার চায় না। যত কষ্টই হোক রোদের মধ্যে, তারপর আনন্দ ফুর্তি নিয়ে মনে আমরা ধান কাটতেছি। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করলেও ভারী বর্ষণ ও উজানের ঢলের পূর্বাভাস আছে। তাই কৃষি আবহাওয়া পরামর্শ অনুযায়ী হাওর অঞ্চলে আগেভাগেই ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ইতিমধ্যে নেত্রকোনা ও কিশোরগঞ্জ হাওরে প্রায় ৮২% ধান কাটা শেষ হয়েছে। তবে শ্রমিক মজুরি বৃদ্ধি ও চাহিদা অনুযায়ী শ্রমিক না পাওয়ায় বৃষ্টি ও ঢলে বোরো ধানের ক্ষতির কিছুটা শঙ্কা রয়েই যাচ্ছে। ধান তো বাড়িতে নিতে হবে, কারণ কখন বৃষ্টি আসে আবার কোনো ঠিক ঠিকানা নাই। বছর বড় মৌসুমে রোগবালাই কম হওয়ার কারণে ধানের ফলন চমৎকার হচ্ছে আশা করছি, এবং বৃদ্ধান 89, বৃদ্ধান 92, 96 এগুলো ফলন চমৎকার হয়েছে। বিঘায় প্রায় আমরা দেখেছি 27-28 মণ পর্যন্ত আমরা পেয়েছি। কিশোরগঞ্জ হাওরে চলতি বছর জেলায় ১,৬৭,১৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এছাড়া নেত্রকোনা জেলার 10টি উপজেলায় ১,৮৫,৩২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই ছিল ময়মনসিংহ থেকে বোরো ধান কাটা মাড়াইয়ের সর্বশেষ খবর আমার কাছে। এবার নতুন ধানের দাম কেমন, ধানের দাম নিয়ে কি বলছেন কৃষকরা, তার বিস্তারিত জানাবেন সিলেট থেকে সহকর্মী গোলজার আহমেদ। ধন্যবাদ ইমতিয়াজ। আসলে ময়মনসিংহের মতো সুনামগঞ্জ অঞ্চলেও হাওরের ধান কাটা প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। আগামী ৭ই মে সরকার নির্ধারিত দামে ধান বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের প্রয়োজনে এই অঞ্চলের কৃষকরা এখনই ধান বিক্রি করতে হচ্ছে তাদের, কিন্তু দাম পাচ্ছেন সরকার নির্ধারিত দামের চেয়ে মণ প্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে। প্রান্তর জুড়ে এভাবেই ধান কাটা, মাড়াই, শোকানো ও গোলা তুলতে ব্যস্ত রয়েছেন হাওরের কিষান কিষানীরা। হাওরের অস্থায়ী মাঠে সুনামগঞ্জ জুড়ে এখন সবখানেই এমন চিত্র। জেলার বিশম্ভরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের কৃষক গোবিন্দ তালুকদার এবছর তিনি ১০ বিঘা জমি চাষ করে ধান সংগ্রহের কাজ শেষ করেছেন, কিন্তু সরকারিভাবে ধান সংগ্রহের নির্ধারিত তারিখের আগেই নিজের প্রয়োজনেই পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য তিনি। পোষক না পোষক, আমরা এটা একটা পেশা কৃষকের, সবসময় মনে করতে হয়, কিন্তু সরকারের কাছ থেকে যদি আমরা যে নির্ধারিত একটা দাম আছে এইটা পাইতাম তাহলে আমরা মনে করেন একটু পোষাই আইতো। তার মতো সুনামগঞ্জে ১২ উপজেলার সকল কৃষকদের অভিযোগ একই, বাড়তি খরচের চাপ সামলাতে কৃষকের বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে ধান বিক্রির বেলায়। অতীত আমরা ফাইনাতে দাম ফাইনাতে আর বেতন লাগবে, টাকলে বেতন লাগে না নি। তো এইভাবে কারণ হইলে মনে করেন সরকার যেভাবে দিচ্ছেন সরকারের ভাবে তো আমরা বেচতে পারি না। এলাকার যে পাইকার আছে তারা নির্ধারিত মনে হলেন একটা দামে, সীমিত দামে কিনে, তারা সরকারি যে রেটগুলো আছে এই রেটগুলা কিনে না। এখন ভাটি এলাকায় ধান বিক্রি হচ্ছে ৭৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,০০০ টাকা মণ দরে, অথচ তাদের উৎপাদন খরচ আছে ৮০০ টাকার উপরে। সরকার ঘোষণা দিয়েছে ৩২ টাকা কেজি দরে, অর্থাৎ ১২৮০ টাকা দরে প্রতিমণ ধান কিনবে। দামের এত ফারাক কেন? কৃষিবিদরা বলছেন বিদ্যমান বাজার দরের সঙ্গে বাস্তবসম্মত সরকারের সংগ্রহ নীতির ভারসাম্য ব্যবধানই এর জন্য দায়ী। ধান, এই সোনালি ফসলকে ঘিরেই স্বপ্ন বুনেন হাওর এলাকার বেশিরভাগ মানুষ। প্রতি বছর মাঠে ফসল দেখে যতটা মন ভরে বাজারে গিয়ে তার দাম নিয়ে ততটাই হতাশ হতে হয় তাদের। তবে প্রতি বছরের মতো এবার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন হাওরপাড়ের কৃষকেরা। গুলজার আহমেদ, এখন তাহিরপুর, সুনামগঞ্জ। মাঠে মাঠে চলছে কাটা ও মাড়াইয়ের কর্মযজ্ঞ। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জামালপুরে কত ভাগ ধান কাটা কৃষকদের শেষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্য কি এখনো পর্যন্ত পূরণ হয়েছে কিনা? মেম, জামালপুরে এই মুহূর্তে ১২ থেকে ১০% বোরো ধান কাটাই, মাড়াই এবং শুকানোর কাজ চলছে। আগামী ১৫ দিনের মধ্যে পুরোদমে জামালপুরে ধান কাটা
শুরু হবে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছর জামালপুরে ১,২৯,০০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ৩৭০ হেক্টর বেশি ধান চাষ হয়েছে কৃষি অফিসের তথ্য মতে। আর এ থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৬৫,০০০ মেট্রিক টন। তবে জামালপুরে ধান কিছুটা লেটে আসছে, তার একটি অন্যতম কারণ হচ্ছে সরিষার চাষের পরেই বুড়ো ধানের চাষ হয়েছে জামালপুর। আর এই মুহূর্তে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, হাওর অঞ্চল রয়েছে, বিলে জমিতে যে জমিগুলো রয়েছে সেগুলোতে পুরোদমে ধান কাটা চলছে। আর তীব্র গরম আর তাপদাহের কারণে শ্রমিক সংকট চলছে। আর অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আর বলা চলে যে সব মিলিয়ে এখন ধান কাটা মাঠে ধান কাটা চলছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মিম। জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা, জানাচ্ছেন সেখানকার কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের খবর। এবারে জানাবো শ্রমজীবী মানুষের খবর। দেশে টানা তাপ প্রবাহে বেশি ঝুঁকিতে দেশের শ্রমজীবী মানুষ। গরমে তাদের উৎপাদন ক্ষমতা কমছে, এমনকি শরীরে সৃষ্টি হচ্ছে নানান জটিলতা, যেখান থেকে বাড়ছে মৃত্যু ঝুঁকি। আর যেহেতু দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা, তাই এই ক্ষতির পরোক্ষ প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, যেখান থেকে উত্তরণের দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবু বকর মনির ছবিতে রকিবুল রাহাতের প্রতিবেদন। রড সিমেন্টের কাজ করে রোদ্রে তো মনে হয় রড সিমেন্ট আগুনের মতো তাপ হয়ে যাচ্ছে। গরম, প্রচুর গরম, পরিশ্রমের কাজ মনে রুচি নাই। ওরে মনে করেন 10 মিনিট কাজ করে অরণ হয়ে যায়। একটু কাজ করে একটু রেস্ট করে, একটু কাজ করে একটু রেস্ট করতে আছে। মাথা ব্যথা, জ্বর, সর্দি এগুলো তো ধরেই গেছে। ওষুধ আগে 2টা খাইতাম, এখন খাইতে 10টা। এখানে তো ওই 200 টানি, আবার যাই জিরাই, পানি টানি খাই, আবার আসি, আবার জিরাই। পানি মধ্যে নামছে, গরমে ঠেকতে। বৃষ্টিবিহীন বৈশাখী দিনে প্রাণ প্রকৃতি পোড়ানো বিক্ষুব্ধ সূর্য কিরণে যারা দগ্ধ প্রায় বলছিলেন তীব্র গরমে কর্মকষ্ট আর রোজগারের হাহাকারের কথা। সূর্যের প্রখর উত্তাপ আর তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। থার্মোমিটারের পারদে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, তখন আপনার আমার কি খোলা মাঠে দুদণ্ড দাঁড়ানোর দুঃসাহস হয়? সেই সাহসিকতার কাজটিই করছেন সাভারের ভাকুরতার ক্ষেতের মজুর রেজাউল করিম। প্রতি আটি শাক কাটলে 1 টাকা রোজগার তার। তবে তীব্র তাপে আধা ঘন্টা কাজ করলে বিশ্রাম নিতে হয় 15 মিনিট, তাতে কমছে রোজগার। এই কাজ করি মনে করেন দিনে আমরা দিনে 12 ঘন্টা ডিউটি করেন আগে, মানে রোদের কারণে আমরা 12 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটি করি 8 ঘন্টা 7 ঘন্টা। রোদে মনে করি যে আর 1 ঘন্টা কাজ করে যাচ্ছে, আবার বই থাকবো 2 ঘন্টা। আর এক ভুক্তভোগী মঞ্জুর মিয়া, ইট ভাঙার কাজ করেন তিনি। গ্রীষ্মের শুরু থেকেই দেশজুড়ে যে তাপপ্রবাহ বইছে, তাতে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনিও। ইনকাম তো নাই, এই যে সারাদিন পরিশ্রম করে মনে করেন আজকে যদি বেলা সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবো, মাত্র 450 টাকা পাবো। এই 450 টাকা 500 টাকা সংসার চলে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে শ্রমজীবী মানুষের উপর। রেজাউল মঞ্জুর ছাড়াও বিভিন্ন খাতের শ্রমিকরা পড়ছেন দাবদাহে। পরিবারের কতগুলো ক্ষুধার্ত মুখ এবং জীবন জীবিকার তাগিদে সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করতে হচ্ছে তাদের। সবগুলো ছায়ার ভিতরে এসে বয়ে রয়েছে, কাজ ফালাতে কাজ আছে কিন্তু করতে পারতেছি না গরমের জন্য। বেশি কাজ করা যায় না, 3 দিন করলে 5 দিন বয়ে থাকা লাগে। আর ডেলি রুল যদি করতে যায় তাহলে তার বাসা যাইতো না গরমের ভিতরে। এই যে এই বেলা 1 ট্রিপ মারলাম, এখন আর দ্বিতীয় ট্রিপ কি মারবো নাকি এটা ভাবতেছি, কারণ শরীরে গুলাইতে পারতেছে না। এই তাপমাত্রা আমরা কিছু করে ফলন করতে পারতেছি না, আমরা জিরে করে জ্বলে যায়। আমরা বস্তা তুলি মনে করেন 8টা-9টা করে বস্তা তুলে আর জন্য এখন মনে করেন 3টা-4টার উপরে পাই না। শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র এবং তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণাধর্মী এক নিবন্ধ প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনস। তাদের হিসাবে বিশ্বব্যাপী উষ্ণতা ও আর্দ্রতা বেড়ে যাওয়াতে প্রতি বছর গড়ে 22,800 কোটি শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক মূল্য 30,000 কোটি মার্কিন ডলারের বেশি। এদিকে মাথাপিছু কর্মঘণ্টার ক্ষতির তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। সেখানে বছরে ক্ষতির পরিমাণ 1,400 কোটি কর্মঘণ্টা।
মাথাপিছু হিসাবে, যা প্রায় 254 ঘন্টা। বৈশাখের সূর্য প্রখর কিরণ দিচ্ছে পৃথিবীতে। কৃষকরা বলছেন সূর্যের কিরণে গরম হয়ে যাচ্ছে মাটিও। একই সঙ্গে শ্রমজীবী যারা আছেন, যারা খোলা আকাশের নিচে এই প্রখর তাপে কাজ করেন, তারা বলছেন এখনকার সময় তাদের জন্য দুর্বিষহ। কাজ করার ক্ষমতা কমে গেছে বহুলাংশে। তাহলে কি বাদ থাকছে শরীর? কি বলছে এ নিয়ে বিশেষজ্ঞরা? মাথার উপর তপ্ত সূর্য থাকায় দ্রুতই হাঁপিয়ে ওঠেন শ্রমিকরা। অতিরিক্ত তাপ বহমান থাকায় ঘামও শুকায় না। আর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় 6 থেকে 10 ঘন্টা কাজ করার ফলে লিভার, কিডনির মতো সংবেদনশীল অঙ্গে দীর্ঘমেয়াদী রোগ হতে পারে। অতিরিক্ত তাপমাত্রা হলে আপনি বুঝতেই পারছেন সব দিক থেকেই, সেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে, এর ফলে সংক্রমণ বেড়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির একটা ইনডাইরেক্ট কনসিকুয়েন্সেস। তারপরে যেমন ধরেন আমাদের যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, এগুলোর কার্যকারিতা হ্রাস হতে পারে। দীর্ঘদিনের দূষণের ফলাফলে এমন তাপপ্রবাহ বলে জানান পরিবেশবিদরা। আর কর্মঘণ্টায় ক্ষতির কারণে জাতীয় আয়ে পড়তে পারে ঋণাত্মক প্রভাব। অত্যাধিক তাপমাত্রার যে বিষয়টি, এটি দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান অবস্থা। এটি সমাধানও কিন্তু একদিনে হবে না, এবং সেই কারণে আমাদের দীর্ঘ পরিকল্পনা করে কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, পরিবহন শ্রমিক, চিকিৎসক, অন্যান্য পেশা যারা আছেন, সবাইকে নিয়ে সমন্বিতভাবে এই ধরনের অবস্থার আগামী দিনে যে বৃদ্ধি পাবে সেটির বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিয়ে এটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ইতোমধ্যে টানা তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে গেল 76 বছরের। আগামী বছরগুলোতে দেশে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাই কাজের প্রচলিত সময়ে, অর্থাৎ দিনের মধ্যভাগের পরিবর্তে ভোরে এবং বিকেলের মতো অপেক্ষাকৃত শীতল সময়ে কর্মঘণ্টা সরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। আবহাওয়ার বৈরতা কমাতে যখন গাছ লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে, ঠিক তখনও থেমে নেই গাছ কাটা। দাবদাহের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম, আর যশোর থেকে গাছ কাটার খবর জানাবেন সহকর্মী রিপন হোসেন। শুরুতেই যাচ্ছি খুলনায় তরিকুল ইসলামের কাছে। তরিকুল, জানাবেন তীব্র গরমে শ্রমজীবী মানুষের ভোগান্তি তো চরমে, দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? খুলনায় তীব্র গরম বা তীব্র তাপপ্রবাহ চলছে গত প্রায় 10 দিন হলো। এটি আরও বেশি দীর্ঘায়িত হবে আরও 1 সপ্তাহ, এটি আবহাওয়া অফিস বলছে। 1 সপ্তাহ পরে হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং আমরা এই তাপদাহে সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে বা যে ভোগান্তিতে পড়েছে, এই ক্ষেত্রে সরকারি উদ্যোগ বলতে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র কিছু সড়কে পানি ছেটানো হচ্ছে। এছাড়া আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এছাড়া বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে স্যালাইন বা খাবার পানি সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে। আর একটি বিষয় যেটা হচ্ছে যে মানুষের যে কষ্ট বা দুর্ভোগ, সেটি কিন্তু আসলে না দেখলে আসলে বোঝা যাবে না। সেটি হচ্ছে যে যারা বিশেষ করে দিনমজুর, আপনারা দেখতে পাচ্ছেন খুলনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ চলছে, এবং যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু হাঁপিয়ে উঠছে কাজ করতে। যে অনেকে কাজ করতে করতে ছায়া যে জায়গা রয়েছে সেসব জায়গায় বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার খানজাহানি রোড এলাকায় এখানে কাজ চলছে সিটি কর্পোরেশনের, এবং এই সড়কের উন্নয়নমূলক কাজ চলছে। এছাড়া বিভিন্ন যারা বাইরে সড়কে যারা কাজ করতে বের হচ্ছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তারাও কিন্তু আসলে নানাভাবে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে তীব্র গরমে, এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যে হাসপাতালগুলোর দিকে তাকাই তাহলে শিশু রোগী বা বয়স্ক রোগীদের সংখ্যাই আসলে বেশি মিলবে। এছাড়া হৃদরোগের ঝুঁকি এখানে রয়েছে, অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়া তীব্র গরমে যারা জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে। আমরা আরেকটি কথা বলতে চাই যে এখানে যে উদ্যোগটা নেওয়া আসলে যেটি জরুরি সেটি হচ্ছে সচেতনতা, কিভাবে এই তীব্র গরমকে মোকাবেলা করতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে বৃষ্টি শুধুমাত্র এই আবহাওয়াকে, উত্তপ্ত আবহাওয়াকে ঠান্ডা করতে পারে। এছাড়া কিন্তু সাধারণ মানুষকে ছায়া জায়গায় বা ঘরে অবস্থান করার জন্য বেশি বেশি করে পরামর্শ দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে তীব্র গরমে সাধারণ মানুষের যে দুর্ভোগ তার সর্বশেষ খবর।
এবার যশোরে গাছ কাটার খবর জানবো রিপন হোসেনের কাছ থেকে। রিপন, গাছ লাগানোর পরিবর্তে নিধন চলছে, এগুলো দেখভালের দায়িত্ব তো পৌরসভার, তারা কি কোনো উদ্যোগ নিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে পৌরসভার যে মেয়র রয়েছে, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এই কবরস্থানের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে গাছ কাটার তারা অনুমোদন দিয়েছেন। যদিও গাছ কাটা এর আগে প্রায় 1 সপ্তাহ ধরে শুরু হয়েছে, তবে আজকে আমরা দেখেছি যে এই কবরস্থান যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আজকে অনুমোদন নিতে গিয়েছেন এবং আজকে দুপুর 1:30টার দিকে এই গাছ কাটার যে অনুমোদন সেটি দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ কিন্তু আগেই কাটা হয়েছে এবং অনুমোদনটা দেওয়া হয়েছে পরে। এক্ষেত্রে আমরা যারা কবরস্থানের কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই কবরস্থানের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে তারা গাছগুলো কেটেছেন এবং এখানে দেখছি আমরা যে কিছু স্থানে মাটি ভরাট করা হয়েছে, সামনে গেট করা হয়েছে, পানির যে ব্যবস্থা করা হয়েছে, সব মিলে উন্নয়নের জন্য তারা বলছেন যে গাছগুলো কাটা হয়েছে। তবে যারা সাধারণ মানুষ রয়েছে, স্থানীয় যে মানুষগুলো রয়েছে, তাদের বক্তব্য যে এইভাবে আসলে এই গাছগুলো কাটা তাদের ঠিক হয়নি। বিশেষ করে বড় বড় যে গাছগুলো রয়েছে 20 থেকে 30 বছরের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো অন্তত কিছু জায়গায় রেখে দিলে অন্তত যে শীতল আবহাওয়া সেটি তারা পেতেন এবং গাছের যে উপকার সেটি ভোগ করতে পারতেন। তবে যারা এই কবরস্থান কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে গাছের শিকড়ের জন্য কবর খোসার কিছু সমস্যা হয়ে থাকে, সে কারণে তারা এই গাছগুলো কেটেছেন। তবে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা এই বৃক্ষপ্রেমী রয়েছেন, তারা এগুলো নারাজ। তারা বলছেন যে যখন এই অবস্থা বিরাজ করছে, তাপদাহ 42.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে, তখন এই গাছগুলো আসলে কাটা হচ্ছে, এটাই পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ। গাছ নিধন ও তাপ প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে উজ্জ্বল, আমরা একটু রাজধানীর খবর জানতে চাই। রাজধানীর তাপপ্রবাহের আবহাওয়া অফিস থেকে যে খবর আছে সেই খবর আমরা জানবো। সেই খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী তানজিম শাফিনের সঙ্গে। তিনি আছেন আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে। শাফিন, সারা দেশে কবে নাগাদ বৃষ্টির সম্ভাবনা আছে এবং তাপমাত্রা সম্পর্কে কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস? বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আজকের দিনেও বৃষ্টির কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস দেয়নি। আগামীকালকেও তাপমাত্রা থাকবে একই রকম, অর্থাৎ অনেকটা অপরিবর্তিত থাকবে। 2রা মে থেকে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 5 এবং 6 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তারা যেটি জানিয়েছে যে আজকে গতকালকের থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে, সেই সাথে বাতাসের বেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই যে পশ্চিম থেকে আসা লু হাওয়া, সেটি এখন প্রায় 14 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে চলছে রাজধানী এবং রাজধানীর আশেপাশের এলাকার উপর দিয়ে। তবে সেই বাতাসে রয়েছে জলীয় বাষ্পের উচ্চ মাত্রা, যার ফলে খুব অল্পই পরিশ্রান্ত হয়ে যাওয়া বা অবসাদগ্রস্ত হয়ে পড়ার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা লাগাতার কাজ করতে পারছেন না, কাজের মাঝখানে বিরতি নিতে হচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সংস্থা থেকে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং সেই জায়গাগুলোতে যারা পথচারী রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তারা পানি পান করছেন, সাথে করে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছেন বলা চলে। আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আমাদেরকে বলছে যে আগামীকালকে এই 4র্থ দফার যে হিট অ্যালার্টটি ছিল 1 মাস ব্যাপী, মার্চের 31 তারিখ থেকে শুরু হয়ে, জানেন যে এই দীর্ঘতম তাপপ্রবাহ স্মরণকালের ইতিহাসে সেই তাপপ্রবাহের সাথে সাথে 4 দফায় হিট অ্যালার্ট দিয়েছিল আবহাওয়া অফিস। সেটি পুনর্বিবেচনা করা হবে। আগামীকালকে সকালে আবহাওয়া অফিস জানিয়ে দেবে যে সারা দেশে হিট অ্যালার্ট থাকছে কিনা। তবে তারা যেটি বলছে সম্ভাবনা রয়েছে এই হিট অ্যালার্টটি এবার অঞ্চল ভেদে করে দেওয়ার, অর্থাৎ যদি সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টি হয় তাহলে ঢাকা এবং বরিশালের উপরেও এর একটা প্রচ্ছন্ন প্রভাব পড়বে। সেখানে তাপমাত্রা সিলেটে যদি 3 ডিগ্রি কমে, ঢাকাতেও 1 থেকে 2 ডিগ্রি কমে আসবে। তখন এই অঞ্চলগুলো হিট অ্যালার্টের আওতার থেকে বেরিয়ে আসবে। বাকি অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট থাকবে। বেশিরভাগ বলা চলে যে দেশের পশ্চিমাঞ্চল, খুলনা, রাজশাহী, এই এলাকাগুলোতে হিট অ্যালার্ট জারি থাকবে বলে বলা হচ্ছে। পশ্চিমাঞ্চলে যদি বৃষ্টি হয় এবং ভারতের পশ্চিমাঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে সারা দেশের তাপমাত্রা
কমে আসতে পারে। 36 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা নামে তখন সারা দেশে এই হিট সতর্কতা তুলে নেওয়া হবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা মিম রয়েছে 2 তারিখ থেকে এবং 5-6 তারিখে সারা দেশে বৃষ্টি হবে বলছে আবহাওয়া বিভাগ। আগারগাঁও এলাকা থেকে সহকর্মী তানজিম শাফিদ যুক্ত হয়েছিলেন, যারা ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষদের এই তীব্র তাপপ্রবাহে কষ্টের কথা। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে আগামী 2রা মের আগে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে 2রা মে থেকে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে ওনার প্রসঙ্গ। চলমান দাবদাহে সারা দেশের প্রাথমিক ও 27 জেলায় যখন মাধ্যমিক স্কুল কলেজ বন্ধ, তখন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে শ্রেণীকক্ষে পাঠদান চালু আছে, তবে উপস্থিতি অনেকটাই কম। আবার অনেক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও সরাসরি ক্লাস না নিয়ে অনলাইন ক্লাস চলছে। শিক্ষাবিদরা বলছেন এই তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সমাধান নয়, অনলাইন ক্লাস হতে পারে বিকল্প ব্যবস্থা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহে যখন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা সহ 27 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ, তখন সকাল থেকে এভাবেই রাজধানীর বেশ কিছু স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ প্রাইভেট কারে, কেউ রিকশায়, কেউ হেঁটে। সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেখানে ক্লাস নিতে পারবে কর্তৃপক্ষ। সে কারণে রাজধানীর লালমাটিয়া ইংলিশ মিডিয়াম স্কুল একাডেমিয়া শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালু রেখেছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। যাদের আসতে একটু প্রবলেম হচ্ছে বা একটু সিক, তারা অনলাইনে করছে। আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইন প্রতিদিনই হয়। তো অনলাইনে অফলাইনে দুইটা একসাথেই হচ্ছে, আমাদের ভালোই চলছে। আমাদের টিচার আমাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিচ্ছে। অনেক অভিভাবকই বলছেন সকালে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় স্কুলে আসতে সমস্যা না হলেও দুপুরে ছুটির পরে স্কুল থেকে বাসায় ফেরার পথে সূর্যের চোখ রাঙানিতে ভুগতে হয় তাদের। দুপুর টাইমটা তো অনেক গরম থাকে, তো ওটা ম্যানেজ করেই নিতে হয়। গরমের ভিতরে আসছে সে গার্জিয়ান, আবার গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তো বাচ্চা বেসিক্যালি যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় একটু কষ্ট ফিল করছে। একাডেমি স্কুল কর্তৃপক্ষ বলছে এই দাবদাহে তারা অফলাইনের পাশাপাশি চালু রেখেছে অনলাইন ক্লাসও। শিক্ষার্থীদের স্কুলে আসতে সমস্যা হলে অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারবে। পাশাপাশি ছাড় দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারেও। অভিভাবকরা বাচ্চাদেরকে ফিজিক্যালি দিতে ইচ্ছুক তারা পাঠাচ্ছেন, আর যাদের সমস্যা হচ্ছে বা মনে করছেন যে এই পরিস্থিতিতে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না, তারা অনলাইনে জয়েন করছেন। আরেকটা ফ্যাসিলিটিস বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ইউনিফর্মের ব্যাপারে। তবে অভিভাবকরা রাজি না হওয়ায় কিছু প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে পুরোপুরি অনলাইনে ক্লাস নিচ্ছে। প্রচণ্ড গরমের কারণে অফলাইন স্কুল কার্যক্রম বন্ধ রেখেছি। আমাদের সকল ক্লাসরুম বেশি থাকা সত্ত্বেও যেহেতু আমাদের অনেক গার্ডিয়ান চাচ্ছিলেন যে এই মুহূর্তে যেন ক্লাস না হয়, বিধে আমরা অফলাইন ক্লাস চলছে, অফলাইন ক্লাস বন্ধ রেখে আমাদের অনলাইন ক্লাস চলছে। এ তো গেল সামর্থ্যবানদের সন্তানদের কথা। এমন শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সামর্থ্য নেই যেসব অভিভাবকদের, তাদের সন্তানদের কি হবে? তারা কি কেবল এমন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ছুটিতেই থাকবে? শিক্ষাবিদরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে অনলাইন ক্লাসই হতে পারে বিকল্প ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে শ্রেণী কার্যক্রম কিভাবে চালিয়ে নেওয়া যায় তা বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। অনলাইন ক্লাসের সক্ষমতা অর্জনেও জোর দেন তিনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের কোনো বার্ষিক পরিকল্পনার মাধ্যমে শুরু করে না বাংলাদেশ সরকার। এই ব্লেন্ডেড এডুকেশন ফ্রেমওয়ার্কের প্রথমটাই তো হলো অনলাইন এডুকেশন ফ্যাসিলিটিস বা অপরচুনিটি তৈরি করা। তাহলে তো আমাদের সেই অনলাইন এডুকেশনের যে ফ্যাসিলিটিস সেটি কিন্তু আমাদের শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। ঈদের ছুটির পর তীব্র তাপপ্রবাহের কারণে শুরুতে 1 সপ্তাহ ছুটি বাড়ানো হয়। এরপর 2 দিন স্কুল কলেজ চালু থাকলেও উচ্চ আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। দিন দিন আলো ছড়াচ্ছে ব্যাটারি শিল্পের ভবিষ্যৎ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অন্তত 25 দেশে রপ্তানি হচ্ছে বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, আইপিএসে ব্যবহার হচ্ছে বেশি। সংশ্লিষ্টরা বলছেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বাড়ানো সম্ভব হয়েছে পণ্যের উৎপাদন। কাঁচামালের সহজলভ্যতা বাড়ানো, শুল্ক বন্দরে পণ্য খালাসের সময়সীমা কমিয়ে আনা গেলে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই খাত। মোবারক সর ক্যামেরায় আরও জানাচ্ছেন জাবেদ আবদুল্লাহ।
দিন শেষে 1600, 1700, 2000, 2500 এরকম আর আছে। বিভিন্ন একদিনে তো এরকম হয় না, বিভিন্ন দিনের বিভিন্ন ইনকাম হয় আর কি। বড় অটোগুলোর আয় কেমন? বড় হয়তো 2000, 2500 এরকম হয়। পিচ ঢালা পথে যে চাকা ঘুরছে তার সাথে অর্থের নিবিড় সম্পর্ক আছে। কামরুল মিয়া তাই বলছিলেন, কেমন করে গ্রাম থেকে নগর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ত্রাতা হয়ে উঠল ব্যাটারি চালিত অটোরিকশা। 27 ঘন্টা আমি চালাতে পারি এক চার্জে, আবার ফিরে চার্জ দিয়ে মনে করেন 10টা পর্যন্ত চালালে 2-3 ঘন্টা চালাই আর কি, চার্জ থাকে আমার। আমি 1000-1200 টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। তার মতো অগণিত চালকের কাছেও ব্যাটারি চালিত এই বাহনের সাথে অসীম অভাব দূর করে সীমিত সম্পদে সচ্ছলতার নানা সফল শব্দমালা মিশে আছে। 5টা ব্যাটারি কিনতে লাগে 70-75 হাজার টাকা। 800-900 বেশি কাজ করা যায় না এই সাইডে। পরিবহন বা অন্য ক্ষেত্রে শক্তি সঞ্চারের জন্য 3 ধরনের ব্যাটারির মধ্যে লেড অ্যাসিডের তৈরিগুলো অন্যতম, যা তৈরির কাঁচামালের 50% আমদানি করতে হয় কোরিয়া, সিঙ্গাপুর, চীন থেকে। আমদানি করা সীসা গলিয়ে প্রথমে তৈরি করা হয় প্লেট। সীসা কিউরিং হয়ে গেলে পাঠানো হয় হিটিং ওভেনে। প্লেটগুলো ড্রাই হয়ে গেলে মান পরীক্ষা করা হয় বয়লার রুমে। এরপর পেন্টিং মেশানো প্লেট চলে আসে মিক্সিং বিভাগে। এই বিভাগের কাজ শেষ হলে লোড দেওয়ার পালা। কিউরিং চেম্বারে গ্রেড ঠিক করা হলে ব্যাটারি চলে যায় ক্ষুদ্র যন্ত্রাংশ শেডে। সেটিংয়ের পর আরও এক ধাপ মান পরীক্ষা। তারপর প্লাস্টিক মোল্ডিং মেশিনে নির্দিষ্ট আকারের বক্স তৈরি করা হয়। পরে প্লেটগুলো আনলোডিং বিভাগে ওয়েট চার্জের পালা। প্রিন্ট হয়ে গেলে কনভেয়ার বেল্ট দিয়ে উৎপাদিত পণ্য পাঠানো হয় লিড অ্যাসিড বিভাগে। এরপর মেড ইন বাংলাদেশের ব্যাটারি সক্ষমতার পরিচয় বহন করে চলে আসে বাজারে। এটা ভালো চলে, এটা 1 বছর, 2 বছর, 1.5 বছর জায়গা। সম্ভাবনাময় ও উদীয়মান যে কয়টি শিল্প খাত রয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যাটারি শিল্প। দেশে প্রতি বছর প্রায় 30 লাখ পিস ব্যাটারি উৎপাদন হয় নানা শিল্প কলকারখানায়। ব্যবসায়ীরা বলছেন 15 থেকে 17 হাজার কোটি টাকার এই শিল্প খাতটি দারুণভাবে জড়িয়ে আছে দেশের অর্থনীতির সাথে। মোড়কীকরণের পর ব্যবহার উপযোগী ব্যাটারি সমৃদ্ধির বার্তা নিয়ে চলে যায় অন্তত 25টি দেশে। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% দেশীয় কোম্পানিগুলো পূরণ করে। মোট চাহিদার কোনো অংশই আমদানি করতে হয় না। এখন যে পুদিত কত বাজার তো সবাই কোয়ালিটি ভালো করতেছে, কোয়ালিটি এবং কমিটমেন্ট সার্ভিস সবারই ভালো। প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের সেল হয় এবং লাভ আমাদের এটা পার্সেন্টেজ আকারে, তো আমাদের সব ডিসকাউন্ট দিই, আমরা তো কনজিউমার আবার ডিসকাউন্টও দিই। ব্যাটারি রপ্তানিকারক সমিতির তথ্য বলছে 15% নগদ প্রণোদনায় রপ্তানি বেড়েছে। বছরে রপ্তানি হয় 7 থেকে 8 লাখ পিস ব্যাটারি। দেশে ছোট বড় মিলিয়ে উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে 40টি। যথাযথ উদ্যোগ হাতে নিলে এই শিল্পের আকার বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। আইপিএসের ব্যাটারি, সিভি মানে কমার্শিয়াল ট্রাক বাসের ব্যাটারি, আপনার গাড়ির ব্যাটারি, এগুলোতে কিন্তু আবার লোকালদের একটা ভালো হোল্ড আছে। এখানে কিন্তু অ্যাডভান্সমেন্টও আসছে। বাংলাদেশি ব্যাটারি যদি বলেন, যেখানে আমরা প্রেজেন্ট আছি, তারা কিন্তু জানে আমরা কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি দিই। আমাদের এখন ব্র্যান্ডে ব্যাটারি বিক্রি হয়। আমরা মানে এক্সপোর্ট যে করি প্রায় 70% আমাদের নিজের ব্র্যান্ডে করি। ইন্ডিয়া থেকে যদি মালয়েশিয়া আপনি বিক্রি করেন তাহলে আপনার মানে 0% ডিউটি। আমরা যদি মালয়েশিয়ায় বিক্রি করি তাহলে 25 থেকে 30% ডিউটি দিয়ে ঢুকতে হয়, বুঝছেন। শ্রীলঙ্কায় সিমিলার কেস। আমাদের ডিউটি ফ্রি যখন হয় তখন আমরা কম্পিট করতে পারি বড় বড় মার্কেটে। ব্যাটারি তৈরির বাকি 50% কাঁচামাল দেশেই পুনরুৎপাদন বা রিসাইকেলিংয়ের মাধ্যমে পাওয়া যায়, আর এটি এগিয়ে রাখছে শিল্পটিকে, যার কারণে ধীরে ধীরে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে এই শিল্প। ব্যক্তিখাতের একক প্রচেষ্টায় বাজার বড় হয়ে উঠেছে। তাই এই শিল্প বিকাশে দরকার সরকারের সহায়তা। দেশে ড্রাইসেল, লেড অ্যাসিড, লিথিয়াম এই 3 ধরনের ব্যাটারি তৈরি হয়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। অবশেষে দেশের পথে যাত্রা করেছে জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটি চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির প্রায় 48 দিন পর দেশের পথে রওনা হয়েছে জিম্মি দশা থেকে মুক্ত পাওয়া এমভি আব্দুল্লাহ জাহাজ ও এর 23 নাবিক। এর আগে সোমবার দিবাগত রাত 3টায় সংযুক্ত আরব আমিরাতের মিনার সাকার বন্দর থেকে এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে জাহাজটিতে প্রায় 56,000 টন চুনাপাথর বোঝাই করা হয়।
প্রায় ৩,৬৬৪ নটিক্যাল মাইল পাড়ি দিয়ে আগামী 10 থেকে 12 দিনের মাথায় এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে মালিকপক্ষ আশা করছেন। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে এটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। অস্ত্রের মুখে নাবিকদের জিম্মি করে জলদস্যুরা জাহাজটিকে পরবর্তীতে সোমালিয়ান উপকূলে নিয়ে যায় এবং জলদস্যুদের সাথে সমঝোতার পর প্রায় $50 লাখ মুক্তিপণের বিনিময়ে গত 14 এপ্রিল জলদস্যুরা এমবি আবদুল্লাহ জাহাজ ও এর 23 নাবিককে মুক্ত করে দেয়। গত 12 এপ্রিল জাহাজটি আলহামরিয়া বন্দরে নোঙর করে। সেখানে 55,000 টন কয়লা খালাসের পর জাহাজটি আবার নতুন করে পণ্য বোঝাইয়ের উদ্দেশ্যে মিনার সাকার বন্দরে যাত্রা করে এবং সেখানে চুনাপাথর বোঝাইয়ের পর এটি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে জাহাজটিতে নাবিকদের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় আছেন স্বজনরা। এই ছিল আমার কাছে এমবি আবদুল্লাহ জাহাজের দেশে পৌঁছার সবশেষ খবর। এখন দুপুরে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে ইলিশ শিকার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দীর্ঘদিন পর রূপালী ইলিশের দেখা পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন তারা। নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা মৎস্য কর্মকর্তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। আবারও সরগরম জেলেপল্লী, চলছে জাল নৌকা প্রস্তুতির শেষ পর্ব। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনার 5টি অভয় আশ্রমে ভাসবে নৌকা। মঙ্গলবার মধ্যরাতে রূপালী ইলিশের সন্ধানে ঘর ছাড়বেন চাঁদপুর ও ভোলা সহ নদীমোহনার মৎস্যজীবীরা। শেষ হবে ধার দেনার কাল। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন তাদের চোখে মুখে। স্বজনের ঠোঁটে হাসি ফোটানোর এই চেষ্টা তাদের নিরন্তর। আমরা অনেক নৌকা সাজিয়ে গুজিয়ে লইছি, জালবাল যা আছে রেডিমেডি করে লইছি। এই বছর অভিযান পালন খুব সুন্দর হয়েছে। আশা করি সামনেতে আমরা মাছ পাবো। নদীতে নামবো, নামানোর পর যদি আল্লাহ পাকে আমাদেরকে কিছু মতো যদি থাকে তাহলে আমরা পাবো, আর না থাকলেও তো আমরা পাবো না। কোস্টগার্ড দিয়ে অভিযান দিছে, অভিযান কিন্তু খুব করা হয়েছে। জেলেপল্লীর মতো প্রস্তুত মাছের ঘাটগুলো। আড়তদার ও শ্রমিকদের মাঝেও ফিরেছে স্বস্তি। 2 মাস বসে কাটানোর পর আবারও কাজে ফিরবেন তারা। কাটবে দুর্দশার দিন। মাছ সংরক্ষণের জন্য বরফকলগুলোতেও চলছে আগাম প্রস্তুতি। অভিযানে আমরা বাইট বসি রয়েছি। মাছ দেয় সাগরে, তাহলে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারবো আল্লাহ মতন। অভিযান শেষ হইবে, কাঙ্গে যামু, আল্লাহ দিবে, আমরা সংসার ঠিকঠাক মতন চালামু। যদি আল্লাহ মাছ দেয় গান করতে হয় আমরা সফল হইতে পারি। অভিযান শেষ হলে জেলেরা মাছ ধরবে, নদীতে মাছ ধরবে এবং আমাদের এই আশাবাদী নিয়ে আমরা আসি। জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা ও গবেষকরা। 70 কিলোমিটার এরিয়া সার্বক্ষণিক অবস্থান করে জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখতে পেরেছে এবং বিশেষ করে জেলা টাস্কফোর্স এবং উপজেলা টাস্কফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এবার জাটকা সংরক্ষণ যে ভালোভাবে করতে পেরেছি। গত অর্থ বছরের আমাদের জাটকার সিপিইউ ছিল প্রায় 23 থেকে 23.5 কেজি পার 100 মিটার নেট পার আওয়ারে। সেটা এই অর্থ বছরে আমরা প্রায় 24 থেকে 26 কেজি সিপিইউ পার 100 মিটার নেট পার আওয়ার আমরা ফলাফলে প্রতীয়মান হয়েছে। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয় আশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় প্রত্যেক নিবন্ধিত জেলে পরিবারকে দেয়া হয় 160 কেজি করে চাল। প্রত্যয় দাস, এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন এখন দুপুর।
রাজধানীতে বাড়ছে মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর খাল ও যত্রতত্র আবর্জনা পরিষ্কারের সবশেষ তথ্য জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ডের ড্যামরা রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। ড্যামরা রোড এলাকায় মশার উপদ্রব কেমন, আর মশা নিধনের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? উজ্জ্বল, এই এলাকাটিতে কিউলেক্স মশার উপদ্রব এখন কিছুটা কম বলছে নগরবাসী। তবে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম যে গত ডেঙ্গু মৌসুমে এই এলাকার প্রতিটি ঘরে ঘরেই ডেঙ্গু রোগী ছিল এবং তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে এবছরও ভীত, যেহেতু এবছরকে বলা হচ্ছে গত বছরের তুলনায়ও এবছরে ডেঙ্গুর উপদ্রব আরও বাড়তে পারে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। সেজন্য কিন্তু তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত, যেহেতু গত বছর এই এলাকায় বেশ কয়েকজন কিন্তু মৃত্যুবরণ করেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, সেই খবরও আমরা এখানে পেয়েছি। এবং একই সঙ্গে যারা বাসিন্দা রয়েছেন এখানকার, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সিটি কর্পোরেশন মূলত মশা মারতে কী ধরনের উদ্যোগ নিচ্ছে। সেক্ষেত্রে তারা বলছে যে সপ্তাহে 1 থেকে 2 দিন সিটি কর্পোরেশনের যে ফগার মেশিন রয়েছে সেই ফগার মেশিন দিয়ে তারা মূলত এই জায়গাটিতে, এই এলাকাটিতে তারা মশা নিয়ন্ত্রণে কাজ করে থাকেন, কিন্তু সেটি কিন্তু খুব একটা কাজে দেয় বলে তারা আমাদেরকে জানাচ্ছে না। তারা বলছেন যে এই মশার ওষুধ ছেটানোর কিছুক্ষণ পরই তারা আবার সেই মশার উপদ্রব টের পান। এবং এই মুহূর্তে আমি মাতুয়াইলের যে খাল পার্টিতে দাঁড়িয়ে রয়েছি, এই খালটিকেও কিন্তু এখানকার বাসিন্দারা দায়ী করছেন যে তাদের মশা বাড়তির কারণ হিসেবে, কারণ এই খালটি বারবার পরিষ্কার করা হলেও কিছুদিনের মধ্যেই কিন্তু ময়লা আবর্জনাতে আবার ভরে যায়। এবং আমরা খালের কয়েকটি জায়গায় দেখেছি যে সেখানে পানি চলাচল একদমই বন্ধ হয়ে গেছে, সেখানে ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু কিউলেক্স মশার উৎপাদন হয় বলে এই এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। তবে আমরা এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের অফিসে গিয়েছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মশক নিধনে তাদের কী ধরনের কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিউলেক্স মশার উপদ্রব কমাতে তারা নিয়মিতই, যে যারা মশক কর্মী রয়েছে মশক কর্মীরা নিয়মিতই তারা মশার ওষুধ ছেটাচ্ছেন। একই সঙ্গে আমরা এই যে আগামী মাস থেকে যে সিটি কর্পোরেশনের, অর্থাৎ মে থেকে যে সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং এডিস মশা উৎপাদন যেখানে হয় সেই জায়গাগুলোতে যে অভিযান চালানোর কথা, সেই বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে যেহেতু এখন পর্যন্ত মে মাস আসেননি, সেক্ষেত্রে এই বিষয়টিতে তিনি কথা বলতে নারাজ। তবে এলাকাবাসী যারা রয়েছেন, এলাকাবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের আরেকটু সচেষ্ট হওয়া উচিত তাদেরকে এই মশার হাত থেকে বাঁচাতে, এবং আসছে মৌসুমে অর্থাৎ ডেঙ্গু মৌসুমে ভয়াবহতা রোধেও কিন্তু তারা সিটি কর্পোরেশনের যথাযথ পদক্ষেপ চাচ্ছে। এই ছিল মাতুয়াইল এলাকা থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। তীব্র গরমে বাড়ছে মশার উপদ্রব, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।